জুডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের নবমতম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি এই অধ্যায় সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে এই অধ্যায়ের যতগুলি ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলি একসঙ্গে প্রথমেই জনবসতি কাকে বলে? নানা ধরনের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে বা নির্ভর করে এক বা একাধিক মানুষ যখন কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস গড়ে তোলে তখন তাকে জনবসতি বলে। অর্থাৎ কোনো একটা স্থান যেখানে একাধিক সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য সেখানে একাধিক মানুষ কি করছে? বাসস্থান গড়ে তুলছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? জনবসতি। আচ্ছা, অধ্যাপক স্টোন কি বলছেন? উনি বলছেন জনবসতি হলো কোনো স্থানে এক কিংবা একাধিক মানুষের বসবাস। ভূগোলবিদ স্মিথ বলছেন জনবসতি হলো স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষের তৈরি আবাস। ডিকেন ও পিটস কি বলছেন? বলছেন জনবসতি হলো ক্ষুদ্র গ্রাম শহর ও নগরে মানুষ ও আবাসের সমষ্টি। এবার দেখব জনবসতির বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? জনবসতি হলো ঝড়, বৃষ্টি, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করার আশ্রয়স্থল। এটি মানুষকে স্থায়ী নিরাপত্তা প্রদান করে। এটি এমন একটি সামাজিক অবস্থা যেখানে মানুষ তার সংস্কৃতি, উপজীবিকা অনুসরণ করতে পারে। পরের প্রশ্ন, মৌজা কাকে বলে বা আদমশুমার গ্রাম কি? ক্যাডাস্ট্রাল মানচিত্র কাকে বলে? রাজস্ব গ্রাম কি? সেন্সাস গ্রাম কি? উত্তর, আদমশুমার অনুযায়ী গ্রাম বা রাজস্ব গ্রাম হলো সর্বনিম্ন প্রশাসনিক একক। তাহলে ভারতের ক্ষেত্রে সর্বনিম্ন প্রশাসনিক একককে বলা হয় মৌজা। মৌজার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, মৌজার একটি নির্দিষ্ট সীমানা থাকে। মৌজা যে মানচিত্র তার কি থাকছে? একটা নির্দিষ্ট সীমানা থাকে। প্রতিটি মৌজার একটা নির্দিষ্ট মানচিত্র থাকছে, সেই মানচিত্রের একটা নম্বর থাকে, নিজস্ব ক্রমিক সংখ্যা থাকে এবং অধিক্ষেত্র তালিকা থাকে। কোন কোন এলাকা তার অন্তর্ভুক্ত তার একটা তালিকা থাকছে। মৌজা মানচিত্র অর্থাৎ ক্যাডাস্ট্রাল মানচিত্রের একটা কিন্তু নির্দিষ্ট স্কেল থাকে। এই স্কেলটা কত থাকে? 16 ইঞ্চিতে 1 মাইল। ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল 16 ইঞ্চিতে 1 মাইল। একটি মৌজার মধ্যে এক বা একাধিক গ্রাম থাকতে পারে। মৌজা খুব ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে। মৌজায় জনবসতি থাকতে পারে, আবার জনবসতিহীন হতে পারে। ভারতের জনগণনা মৌজা ভিত্তিক করা হয়ে থাকে, গ্রাম ভিত্তিক নয়। এটা অনেকেই জানে না। তাহলে আমাদের যে জনগণনা করা হয় সেই জনগণনা হয় মৌজা ভিত্তিক। আচ্ছা, চৌহদ্দিটা কি? চৌহদ্দি হলো কি? প্রতিটি মৌজার একটি নিজস্ব ক্রমিক সংখ্যা থাকে, ওই ক্রমিক সংখ্যাকে চৌহদ্দি বলা হয়। ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট কাকে বলে? গ্রামের মধ্যে ছোট ছোট পাড়া বা প্রধান বসতি থেকে বিচ্ছিন্নভাবে অবস্থিত বসতিগুলিকে ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট বলে। মানে ক্ষুদ্র জনবসতি, যেটা মূল জনবসতি থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। বৈশিষ্ট্য কি? এই গ্রামগুলির নামের শেষে টোলা বা টুলি এই ধরনের শব্দ যুক্ত করা হয়ে থাকে। যেমন কুমোরটুলি, বা নামের আগে ছোট বা নট যুক্ত থাকে, যেমন ছোটা শিয়ানা। এই ধরনের বসতিগুলিতে সাধারণত অস্পৃশ্য বা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের বসবাস লক্ষ্য করা যায়। হ্যামলেটে 4 থেকে 5টি
বাড়ি থাকতে পারে, বা কখনো কখনো বেশি হলে 20 থেকে 25টি বাড়ি সেখানে থাকতে পারে। তার বেশি যদি সেখানে বাড়ি থাকে তাহলে কি সেটাকে হ্যামলেট বলা যাবে না। হ্যামলেটগুলো সাধারণত কোথায় লক্ষ্য করা যায়? এগুলি সাধারণত পাহাড়ের গায়ে, সমতল অংশে বা অরণ্যের কাছে, নদীর চরে বা নদী তীরে গড়ে উঠতে দেখা যায়। গ্রামীণ জনবসতি কাকে বলে? প্রাথমিক বা প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে, প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোনটা, মানে প্রকৃতির উপর নির্ভরশীল যে ক্রিয়াকলাপ, তাকে বলা হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে প্রকৃতির উপর নির্ভরশীল ক্রিয়াকলাপের উপর নির্ভর করে কি কি? কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ প্রভৃতি। তাহলে এই সমস্ত কাজের উপর নির্ভর করছে। যখন কোন স্থানে যেমন কৃষিজমি, তৃণভূমি বা উন্মুক্ত প্রান্তর প্রভৃতিতে কিছু মানুষ একত্রিত হয়ে অথবা বিক্ষিপ্তভাবে যদি বসতি গড়ে তোলে, তখন সেই জনবসতিটিকে বলা হবে গ্রামীণ জনবসতি। ভারতের আদমশুমারিতে কি বলা হচ্ছে? ভারতের আদমশুমারি অনুযায়ী বলা হচ্ছে গ্রামীণ বসতি হলো সেই জনবসতি যেখানে জনসংখ্যা থাকবে 5,000 জনের কম। তাহলে জনসংখ্যা 5,000 জনের কম এবং জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনেরও কম, এবং সেই জনবসতিতে যা সমস্ত পুরুষকর্মী আছে তাদের 75% বা তার বেশি কৃষি ও সংশ্লিষ্ট প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর শাসনতান্ত্রিক দিক থেকে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার অন্তর্গত হবে। তাহলে এখানে 4টি পয়েন্ট বলা হচ্ছে, 3টি গুরুত্ব সবচেয়ে বেশি। কি? জনসংখ্যা থাকবে 5,000 জনের কম, জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 400 জনের কম, এবং যে সমস্ত পুরুষ কর্মী আছে তাদের 75% কৃষি বা ওই ধরনের কাজ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ করবে। আর এটা বলা হচ্ছে শাসনতান্ত্রিক দিক থেকে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা এটা অন্তর্ভুক্ত হবে। পৌর জনবসতি কাকে বলে বা শহর কাকে বলে? ইংরেজিতে আরবান শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ অরবিস থেকে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর ভিত্তিতে ঘনসংঘবদ্ধভাবে গড়ে ওঠা যে সুবৃহৎ জনবসতিতে বাসস্থান, পরিকাঠামো ও জীবনযাপনের পরিষেবামূলক সুযোগ সুবিধা, নাগরিক স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মান উন্নত এবং জনসংখ্যার চাপ খুব বেশি, তাকে পৌর জনবসতি বা শহর জনবসতি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্বিতীয় শ্রেণীর কাজ এবং তৃতীয় শ্রেণীর কাজ সেখানে লক্ষ্য করা যাবে বেশি করে, এবং গ্রামের থেকে সেখানকার জনবসতির পরিমাণ, পরিকাঠামো, জীবনযাত্রার মান, সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য, জনসংখ্যার চাপ সবই তুলনামূলকভাবে বেশি থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে শহর। তাহলে শহরে কিন্তু প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী লক্ষ্য করা যাচ্ছে না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চতুর্থ, পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কাজও লক্ষ্য করা সেখানে যেতে পারে। ভারতীয় আদমশুমার অনুযায়ী পৌর জনবসতি বা শহর হলো সেই জনবসতি যেখানে 5,000 জনের বেশি মানুষ বাস করে। এখানে কম লেখা আছে, একটু ভুল লেখা হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আর জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কমপক্ষে 400 জনের বেশি হবে, অর্থাৎ 400 জন বা তার বেশি, এবং মোট যে জনবসতিতে জনসংখ্যা আছে তার পুরুষ কর্মীর 75% অকৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে, অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বাদ দিয়ে অন্যান্য স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে, এবং সুষ্ঠু প্রশাসনিক কাজকর্মের জন্য পৌরসভা বা পৌর নিগম বা ক্যান্টনমেন্ট বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি থাকবে। তখন সেই জনবসতিকে পৌর
জনবসতি বা শহর বলা হচ্ছে। আমরা আরেকবার দেখে নেব, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর জনবসতি কাকে বলা হচ্ছে। পৌর জনবসতি বা শহর হলো সেই জনবসতি যেখানে 5,000 জনের বেশি মানুষ বাস করবে, জনঘনত্ব হবে 400 জনের বেশি, মোট যে জনসংখ্যা থাকবে তার 75% অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং সুষ্ঠু প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য থাকবে পৌরসভা। জিওর লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। জনবসতি নামক ভিডিওটির প্রথম পর্বে জনবসতি, গ্রামীণ জনবসতি, পৌর জনবসতি, হ্যামলেট, মৌজা কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। জনবসতি ভিডিওটির দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ইওপলিস, পলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, টাইরানোপলিস, নেক্রোপলিস এবং অ্যাকোমোনোপলিস সম্পর্কে। একই সঙ্গে আমাদের আলোচনা চলবে লুই মামফোর্ডের বয়স ভিত্তিক পৌর বসতির শ্রেণীবিভাগ সম্পর্কে, অথবা বয়স ভিত্তিক পৌর বসতির শ্রেণীবিভাগ সম্পর্কে। আসলে লুই মামফোর্ডের বয়স ভিত্তিক পৌর বসতির শ্রেণীবিভাগের মধ্যেই ইওপলিস, পলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, টাইরানোপলিস, নেক্রোপলিস সম্পর্কিত বিস্তারিত আলোচনা আছে। আমরা পৌরবসতির শ্রেণীবিভাগে চলে যাব। বিভিন্ন উপাদান সূচকের উপর ভিত্তি করে সমাজবিজ্ঞানীরা পৌরবসতির শ্রেণীবিভাগ করেছেন। প্যাট্রিক গেডেস, লুই মামফোর্ড, সিজে গ্যালপিন, গটম্যান প্রমুখ সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পৌরবসতিকে বিশ্লেষণ করেছেন। সমাজবিজ্ঞানী লুই মামফোর্ড 1938 সালে প্যাট্রিক গেডেসের তত্ত্বের সংশোধন করে শহরকে শুধুমাত্র একটি অবয়ব হিসাবে না দেখে এর সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি শহরকে 6টি পর্যায় বা অবস্থায় অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে তিনি যে 6টি পর্যায়ে ভাগ করেছেন তার মধ্যে প্রথম 3টি হল শহরের ক্রমবিকাশ পর্যায় এবং পরের 3টি হল ক্রমবিলুপ্তি পর্যায়। আমরা 6টি পর্যায় একটু দেখে নেব কী কী পর্যায়ের কথা তিনি বলেছেন। 1 ইওপলিস, 2 পলিস, 3 মেট্রোপলিস। তাহলে এই 3টে হলো ক্রমবিকাশ পর্যায়। তারপরে আসে মেগালোপলিস, টাইরানোপলিস, নেক্রোপলিস। এই পরের 3টি হচ্ছে ক্রমবিলুপ্তি পর্যায়ের। প্রথম আমরা আলোচনা করব ইওপলিস সম্পর্কে। বলা হচ্ছে কৃষিভিত্তিক নানা প্রকার কাজকর্ম বা খনিভিত্তিক কাজকর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট আকারের শহরকে ইওপলিস বলে। তাহলে ইওপলিসটা হলো ছোট আকারের একটা শহর, যে শহরটি গড়ে উঠছে কার উপর ভিত্তি করে? কৃষিভিত্তিক নানা প্রকার কাজকর্মের উপর ভিত্তি করে বা খনিভিত্তিক কাজকর্মকে কেন্দ্র করে কিন্তু এই শহরটি গড়ে উঠেছে। ইওপলিসের কী কী বৈশিষ্ট্য দেখা যায়? বলা হচ্ছে এটি হলো শহর বিকাশের শুরু বা আদি পর্যায়। তাহলে শহরের আদি পর্যায় হচ্ছে ইওপলিস। শহরের জনসংখ্যা স্বাভাবিকভাবে কি হবে? কম হবে। অন্যান্য অঞ্চলের সাথে প্রথম পর্যায়ে যেমন শহরটা হলো সেখানে যোগাযোগ ব্যবস্থা কি প্রথম থেকে ভালো থাকে? স্বাভাবিক থাকে না। তাহলে যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো থাকবে না। কৃষিজ, খনিজ, বনজ উৎপাদনের ভিত্তিতে গ্রামীণ জীবন দ্বারা যুক্ত
ক্ষুদ্রতম শহরটি ধীরে ধীরে গড়ে ওঠে। তাহলে ক্ষুদ্র শহর যেটা পুরো গ্রামীণ জীবনধারা এখনো যুক্ত থাকছে। উদাহরণ কি, চিল্কা হ্রদের তীরে যে বালুগাঁও শহরটি আছে সেটা ইওপলিসের বৈশিষ্ট্য বহন করছে। পলিস, গ্রিক শব্দ পলিসের অর্থ নগর। ইওপলিসের চেয়ে বড় খুচরো বাজার কেন্দ্রিক পৌরবসতিকে পলিস বলে। অর্থাৎ ইওপলিস আকারে বড় হয়ে যাচ্ছে, পরিণত হচ্ছে পলিসে। পলিসের কি কি বৈশিষ্ট্য? এই পর্যায়ে শহরটি পাইকারি ও খুচরো বাজার রূপে আত্মপ্রকাশ করে এবং আশেপাশের অঞ্চলের পরিষেবা দান করে। তাহলে বাজার রূপে এখানে আত্মপ্রকাশ করছে এবং আশেপাশের অঞ্চলের বিভিন্ন প্রকার পরিষেবা প্রদান করছে। এই সময় কিছু শিল্পের সমাবেশ ঘটে এবং স্বাভাবিকভাবে লোক সংখ্যাও বাড়ে। বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজের সুযোগ সৃষ্টি হয়। আর কি হয়, সামাজিক আদান প্রদান, ধর্মীয় ক্রিয়াকলাপ, প্রতিরক্ষা ইত্যাদির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। এর উদাহরণ কি, মিশরের প্রাচীন আলেকজান্ড্রিয়া পলিসের উদাহরণ। 3 নম্বর, মেট্রোপলিস। গ্রিক শব্দ মেট্রোপলিসের অর্থ হলো জননী শহর বা মূল নগরী। শহর যখন আকারে খুব বড় হয়ে যায় তখন তাকে মেট্রোপলিস বা মহানগর বলে। বৈশিষ্ট্য, এই পর্যায়ে নগর সভ্যতার পরিপূর্ণ ও চূড়ান্ত বিকাশ ঘটে। দ্বিতীয় স্তর ও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বহুমুখী হয় এবং বিশেষায়ন ঘটে। কাজের মধ্যে বৈচিত্র্যও লক্ষ্য করা যায়। সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলি এই পর্যায়ে বেশি মাত্রায় বিকাশ লাভ করে। ভারতে 10 লক্ষের বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেট্রোপলিস বা মহানগর। ভারতে 2011 সালের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী ভারতে 53টি মহানগর আছে, যার মধ্যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই ইত্যাদি উল্লেখযোগ্য। মেগালোপলিস, পাশাপাশি অবস্থিত অনেকগুলি শহর ও নগরের সমন্বয়ে যখন খুব বড় মাপের নগর বসতির সৃষ্টি হয় তখন তাকে মেগালোপলিস বলে। অর্থাৎ এখানে কি হচ্ছে, পাশাপাশি যে শহরগুলো ছিল সেই শহরগুলো পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে কি হবে, অনেকগুলো শহর যদি পাশাপাশি মিশে যায় তাহলে শহরের আকারটা অনেক বড় হয়ে যাবে। এই যে বড় মাপের যে নগর বসতিটা তৈরি করবে তাকে বলা হবে মেগালোপলিস। সমাজবিজ্ঞানী গটম্যান প্রথম মেগালোপলিস কথাটি ব্যবহার করেছিলেন। মেগালোপলিস শব্দটি তাহলে প্রথম কে ব্যবহার করেন? গটম্যান। বৈশিষ্ট্য, এই পর্যায়ে শহরের আয়তন ও জনসংখ্যা উভয়ই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ব্যবসা বাণিজ্য ও শিল্পের ব্যাপক উন্নতি হয়। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলা হয় অনেক অনেক উঁচু মানের। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর অধিবাসীরা বসবাসের জন্য নগরের বাইরের দিকে চলে যায়, কারণ এই পর্যায়ে নগর দূষণের কবলে পড়ে। উদাহরণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব মেগালোপলিসটি বস্টন থেকে নিউ ইয়র্ক হয়ে দক্ষিণে ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তৃত হয়েছে বা রয়েছে। টাইরানোপলিস, যখন কোনো দেশের প্রায় সমগ্র অংশ নগরায়নের কবলে পড়ে তখন তাকে টাইরানোপলিস বলে। তাহলে কোনো একটা দেশ, সেই দেশটা পুরোটাই নগরে পরিণত হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে টাইরানোপলিস। বৈশিষ্ট্য কি, এই পর্যায়ে শহরের চরম অর্থনৈতিক শোষণ ঘটতে পারে। সামাজিক জীবনে গভীর হতাশা ও বিপর্যয় নেমে আসতে পারে।
অধিবাসীরা শহর ছেড়ে আশেপাশের গ্রামীণ এলাকায় চলে যেতে থাকে বা যেতে পারে, ফলে শহর ক্রমশ জনবিরল হতে থাকে। যদি আমরা সিঙ্গাপুর দেখি সেখানে 100% কিন্তু নগরায়ণ হয়ে গেছে। ব্রিটেনে যদি দেখি সেখানে 90% মানুষ শহরে বসবাস করছে। নেক্রোপলিস, গ্রিক শব্দ নেক্রোপলিসের অর্থ হলো ভূতের শহর বা মৃতের শহর। চরম নগরায়ণের ফলে যখন বিপুল পরিমাণে জনসংখ্যার চাহিদা মেটাতে নাগরিক পরিষেবা বিপর্যস্ত হবে, তখন সমগ্র দেশে যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতির প্রভাবে যে মৃত প্রায় পৌর বসতির উদ্ভব হবে তাকে নেক্রোপলিস বলে। এই 6টি ভাগ লুই মামফোর্ড করেছেন। এবারে আমরা একটি আলাদা প্রশ্ন জেনে নেব। এখানে নেক্রোপলিসের বৈশিষ্ট্য আলোচনা আমি আগে করে নেই। বৈশিষ্ট্য হচ্ছে শহরের নাগরিক পরিষেবার চূড়ান্ত এখানে অবনতি হবে, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের অবক্ষয় দেখা দেবে, দৈন্যদশা প্রকট হয়ে পড়বে, নগর সভ্যতার পরিসমাপ্তি হয়ে আবার গ্রামীণ জীবনের প্রত্যাবর্তন ঘটবে। উদাহরণ কি? ব্যাবিলন। আমরা মোহেনজোদারো সভ্যতার নাম শুনেছি, বা হরপ্প সভ্যতাও নামও এখানে উল্লেখ করা যায়। লুই মামফোর্ডের 6টি যে শ্রেণীবিভাগ করেছিলেন সেটা আমরা আলোচনা করে নিয়েছি। এখন আমরা আলাদা আরেকটি প্রশ্ন সম্পর্কে জেনে নেব। একোমোনোপলিস কাকে বলে? বলা হচ্ছে যখন বিশ্বের প্রতিটি বসতি পৌর বসতিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ বিশ্বজোড়া পৌরায়ন ঘটবে, সেই অবস্থাকে বলা হচ্ছে একোমোনোপলিস। একোমোনোপলিসের বৈশিষ্ট্যগুলো কি বলা হচ্ছে? বলা হচ্ছে এটি নগরায়ণের একেবারে শেষ পর্যায়। এই পর্যায়ে বিশ্বব্যাপী ব্যাপক পরিবেশ দূষণ ঘটবে। অনেক ভূগোলবিদের মতে আগামী 2050 সালের মধ্যে সমগ্র বিশ্ব একোমোনোপলিসে পরিণত হবে। বলা হচ্ছে ইতিমধ্যে সিঙ্গাপুরের 100% পূরণ হয়ে গেছে, বাকিটা পূরণ সময়ের অপেক্ষা। যাই হোক, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। জনবসতি নামক ভিডিওটির আজ 3য় পর্ব। ইতিপূর্বে 2য় পর্বে আমরা পৌর জনবসতির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নগর, মহানগর, মেগাসিটি, দ্বৈত নগর, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, পৌরপিণ্ড, পৌরপুঞ্জ, শুষ্ক বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি প্রভৃতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সম্পর্কে এবং গড়ে ওঠার কারণ নিয়ে। প্রথম প্রশ্ন, নগর কাকে বলে? একাধিক শহর যুক্ত হয়ে সুবিশাল ক্ষেত্রমান ও অধিক জনসংখ্যাযুক্ত শহর অপেক্ষা উন্নততর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা পরিষেবাযুক্ত পৌর বসতিকে নগর বা সিটি বলে। ভারতীয় আদমশুমার অনুযায়ী নগর হলো সেই শহর যেখানে জনসংখ্যা 1 লক্ষ বা তার বেশি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে নগর শহর অপেক্ষা বড় এবং নগরে সুযোগ সুবিধা শহরের থেকে বেশি থাকে, বা সেই শহরগুলিকেই আমরা নগর বলবো
ভারতের ক্ষেত্রে যার জনসংখ্যা 1 লক্ষ বা তার বেশি। নগরের বৈশিষ্ট্য, ভারতে নগরের জনসংখ্যা 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত হয়। নগরকে 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। 1 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত নগরের জনসংখ্যা থাকলে তাকে বলা হবে ছোট নগর। 2 থেকে 3 লক্ষ পর্যন্ত জনসংখ্যা বিশিষ্ট নগরকে মাঝারি নগর। নগরের জনসংখ্যা 3 থেকে 5 লক্ষ পর্যন্ত হলে তাকে বড় নগর এবং জনসংখ্যা 5 থেকে 10 লক্ষ পর্যন্ত হলে তাকে উপমহানগর বলা হবে। কর্মপ্রাপ্তির নিরিখে ও কর্মের বহুমুখীনতার সুবাদে নগরের গুরুত্ব শহরের থেকে অনেক বেশি। উন্নত যোগাযোগ ব্যবস্থা, জীবিকার সার্বিক সুযোগ, উন্নত পরিষেবা প্রভৃতির কারণেই নগর গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের নগরের উদাহরণ হল বারাসাত, বর্ধমান, শিলিগুড়ি, কল্যাণী প্রভৃতি। এখানকার জনসংখ্যা 1 লক্ষের বেশি। পরের প্রশ্ন, মহানগর কাকে বলে? গ্রিক শব্দ মেট্রোপলিস এর অর্থ মূল নগরী বা মাদার সিটি। ভারতে 10 লক্ষ বা তারও বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে মহানগর বলে। এর বৈশিষ্ট্য কি? উন্নত যোগাযোগ, জীবিকার সুযোগ সুবিধা প্রভৃতির কারণে নগর বৃদ্ধি পেয়ে মহানগরে পরিণত হয়। তাহলে প্রথমে জনসংখ্যা 5,000-এর বেশি হলে, 400 জন জনঘনত্ব হলে এবং 75% পুরুষকর্মী, কৃষিকাজ ছাড়া অন্য কাজে যুক্ত থাকলে তাকে আমরা বলছিলাম শহর। সেই শহরের জনসংখ্যা যখন 1 লক্ষের বেশি হয়ে যাচ্ছে তখন তাকে বলছিলাম নগর, এবং নগরের জনসংখ্যা যখন 10 লক্ষের বেশি হয়ে যাচ্ছে তখন তাকে বলছি মহানগর। শহরের থেকে সুযোগ সুবিধা নগরে বেশি, নগরের থেকে মহানগরে বেশি। 2, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, আমোদ প্রমোদ এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধার সুবন্দোবস্ত মহানগরে থাকে। স্থাপত্য, ভাস্কর্য, শিল্পের সমন্বয় এখানে দেখা যায়। বহুতল পাকা বাড়ি ও রাজপথের সমাহার দেখা যায়। 2য় শ্রেণীর কার্যাবলী এবং 3য় শ্রেণীর অর্থনৈতিক কাজের বৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রকার প্রশাসনিক ভবন, সরকারি বেসরকারি অফিসের সদর দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের সদর দপ্তর মহানগরে গড়ে ওঠে। যেমন ভারতের 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী 53টি মহানগর আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি। পরের প্রশ্ন, মেগা সিটি কাকে বলে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অত্যাধুনিক পরিষেবা ও বহুবিধ কার্যাবলী সমন্বিত মহানগর অপেক্ষা বৃহত্তর পৌরবসতিকে মেগাসিটি বলে। ভারতে 50 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে মেগাসিটি বলা হয়। মেগাসিটির বৈশিষ্ট্য, মেগাসিটিগুলিকে A1 সিটি বলা হয়। এখানে 80% অধিক লোক দ্বিতীয় ও তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে। 0 থেকে 6 বছরের শিশু সংখ্যা এখানে কম হয়ে থাকে, যার জন্য নির্ভরশীলতার অনুপাতটা কম। প্রায় সব পরিষেবা ক্ষেত্রের বিকাশ মেগাসিটিতে লক্ষ্য করা যায়, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যাবলীও মেগাসিটিতে লক্ষ্য করা যায়। এখানে বস্তির অবস্থান লক্ষ্য করা যায়। উদাহরণ, ভারতের মুম্বাই, জাপানের টোকিও, চীনের সাংহাই প্রভৃতি। 2011 সালের যদি পরিসংখ্যান আমরা লক্ষ্য করি তাহলে ভারতে মহানগর আছে 7টি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা সিবিডি কি? সিবিডির পুরো নাম সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট।
নগরের যে অংশে দ্বিতীয় ও তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অধিক হয় সেই অঞ্চলকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলে। আর্নস্ট উইলিয়াম বার্জেসের মতে শহরের সর্বাধিক অন্তঃস্থ বলয়টিকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলা হয়। মরফি কি বলছেন? বলছেন 1, কেন্দ্রীয় বাণিজ্য এলাকার অবস্থান সবসময় শহরের মাঝখানে হবে। 2, অন্যান্য এলাকার তুলনায় জমির দাম ও খাজনা 2 এখানে বেশি। এখানে হোটেল, পার্ক, রেস্টুরেন্ট, প্রশাসনিক ভবন, বাণিজ্যিক সমৃদ্ধ এলাকা, মানে এখানে হোটেল, পার্ক, রেস্টুরেন্ট, প্রশাসনিক ভবন, বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করা যাবে। আমাদের কলকাতা শহরের যদি লক্ষ্য করি, কলকাতা শহরের কেন্দ্রীয় বাণিজ্য এলাকা হলো বড়বাজার থেকে বিবাদীবাগ অঞ্চল। পরের প্রশ্ন, পৌরপিণ্ড কাকে বলে, কীভাবেই বা গড়ে ওঠে, এর বৈশিষ্ট্যগুলি কী কী? ভারতে 1971 সালে জনগণনার সময় পৌরপিণ্ড শব্দটি প্রথম ব্যবহৃত হয় যখন কোনো অঞ্চলে একটি বড় মাপের নগর বা মহানগর এবং তার আশেপাশে ছোট ছোট অনেক শহর বা পৌর বসতি থাকে, তখন সমগ্র এলাকাটাকে পৌরপিণ্ড বলে। বড় মাপের শহর এবং তার আশেপাশে থাকা শহর ও পৌর বসতিকে একসঙ্গে বলা হচ্ছে পৌরপিণ্ড। পৌরপিণ্ডের কী কী বৈশিষ্ট্য আছে বলা হচ্ছে, 1, কোনো অঞ্চলে দুটি পরস্পরের কাছাকাছি শহর বা নগর একই হারে যদি প্রসারিত হতে থাকে তাহলে এক সময় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে কী তৈরি করবে? পৌরপিণ্ডের সৃষ্টি করবে। এক্ষেত্রে অনেক পৌরকর্মী শহরের উপকণ্ঠে বসবাস করে। এক্ষেত্রে শহরের মধ্যে সীমানা থাকে না বললেই চলে। উদাহরণ হিসেবে বলা যায় বৃহত্তর কলকাতা, বৃহত্তর মুম্বাই, লন্ডন প্রভৃতি। পরে প্রশ্ন, পৌরপুঞ্জ কাকে বলে? ভূগোলবিদ প্যাট্রিক গেডেস 1915 সালে কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন, যার অর্থ পৌরপুঞ্জ। একই পথ বরাবর একসাথে লাগোয়া এক গুচ্ছ শহর ক্রমশ সম্প্রসারিত হয়ে পরস্পর মিলিত হয়ে যে বহু দূর বিস্তৃত নিরবিচ্ছিন্ন পৌর অঞ্চলে পরিণত হয় তাকে পৌরপুঞ্জ বলে। তাহলে অনেকগুলো শহর ক্রমশ মিশে যাচ্ছে, মিশে গিয়ে যখন বহুদূর বিস্তৃত পৌর অঞ্চল সৃষ্টি করছে সেই পৌর অঞ্চলটাকে বলা হচ্ছে পৌরপুঞ্জ। পৌরপুঞ্জের বৈশিষ্ট্য কী বলা হচ্ছে? এতে 2 বা ততোধিক শহর নগর যুক্ত থাকে। প্রশাসনিক দিক থেকে নগর এলাকাগুলি সাধারণত পৃথক হয়। অর্থনৈতিক দিক থেকে এরা পরস্পরের উপর নির্ভরশীল। পৌরপুঞ্জ সৃষ্টির ক্ষেত্রে পুষ্টিভবন, পণ্ডিভবন বা একত্রীভবন পদ্ধতি কার্যকর। দুটি নগরের সংযুক্ত অঞ্চলে অনেক সময় গ্রাম ও পৌরবসতির মিশ্র অর্থনীতি গড়ে ওঠে। পৌরপুঞ্জের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে একাধিক নগর মিশে যাচ্ছে, তা দুটো নগরে যেখানে মিশছে সেই মিলনস্থলে অনেক সময় গ্রামও লক্ষ্য করা যায়, সেখানে গ্রামীণ অর্থনীতি এবং পৌরবসতির মিশ্র অর্থনীতি লক্ষ্য করা যায়। কলকাতা পৌরপুঞ্জ হুগলি নদীর উভয় তীরে বাঁশবেড়িয়া থেকে বজবজ উলবেড়িয়া পর্যন্ত বিস্তৃত। উপনগর, স্যাটেলাইট টাউন। প্রধান নগর বা মহানগরে অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে তার নিকটে পরিকল্পিতভাবে সর্বাধুনিক পৌর সুবিধাযুক্ত অপেক্ষাকৃত ক্ষুদ্র যে শহর বা নগর গড়ে ওঠে তাকে উপনগর বলে। তাহলে নগর বা মহানগরে জনসংখ্যার চাপ অতিরিক্ত হয়েছে, সেই চাপটাকে কমাতে হবে। কমানোর জন্য সেই নগর বা মহানগরের কাছেই কি হয়েছে? অপেক্ষাকৃত ক্ষুদ্র যে শহর
বা নগর গড়ে তোলা হচ্ছে তাকে বলা হচ্ছে উপনগর। বৈশিষ্ট্য: এক মেট্রোপলিটন শহরের অভ্যন্তরে কেন্দ্রীয় শহরের প্রভাবমুক্ত 10,000 থেকে 1,00,000 জন অধ্যুষিত ছোট শহরকে উপশহর বলা হচ্ছে। স্থানগত সুবিধার জন্য এখানে বহুতল আবাসন, কারখানা, শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠে এবং মূল নগরকে পরিষেবা প্রদান করে। এখানে জমির পরিমাণ পর্যাপ্ত, স্বল্প মূল্য, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণ মুক্ত। মহানগরের মতোই এখানে পৌর সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা থাকে। উদাহরণ হিসাবে বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের রাজারহাট, সল্ট লেক, হরিয়ানার চণ্ডীগড়, যুক্তরাষ্ট্রের রিচমন্ড, যুক্তরাজ্যের গিলফোর্ড প্রভৃতি। পরের প্রশ্ন, দ্বৈত নগর কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি মূল শহর বা নগর পরস্পর একত্র যুক্ত হলে তাদের দ্বৈত নগর বা যমজ নগর বলে। যেমন কলকাতা হাওড়া, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। এরা এই সমস্ত শহরগুলো পরস্পর যুক্ত, তাই এদেরকে কী বলা হচ্ছে? দুটো শহর যখন যুক্ত হচ্ছে পরস্পর, তাদেরকে বলা হচ্ছে দ্বৈত নগর। যেমন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উদাহরণ পাচ্ছি কলকাতা হাওড়া, এছাড়া আছে কি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, এগুলো দ্বৈত নগর উদাহরণ। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বলা হচ্ছে যখন বন্যার হাত থেকে আত্মরক্ষার জন্য বন্যার জলতলের ঊর্ধ্বে কোনো উঁচু স্থানে জনবসতি গড়ে ওঠে তখন তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। তাহলে নিচু জায়গাতে বসতি স্থাপন হচ্ছে না, উঁচু জায়গাগুলো যেখানে বন্যা জল পৌঁছাবে না, এইরকম জায়গাগুলোতে যখন বসতি গড়ে উঠছে তখন সেই জনবসতিকে শুষ্ক বিন্দু জনবসতি বলা হচ্ছে। শুষ্ক বিন্দু জনবসতির বৈশিষ্ট্য কী? এই বসতিগুলি নদীর ধারে রৈখিকভাবে গড়ে ওঠে। উঁচু স্থানগুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করলে জনবসতি বিক্ষিপ্তভাবে অবস্থান করে। উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা ঘরঘরা নদীর প্লাবন সমভূমিতে এই ধরনের জনবসতি দেখা যায়। পরের প্রশ্ন, আর্দ্র বিন্দু বসতি কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি কী কী? যখন পৃথিবীর আর্দ্র স্থানকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে তখন তাকে আর্দ্র বিন্দু বসতি বলে। যেমন শুষ্ক অঞ্চল বা মরুভূমি কিংবা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় জল পাওয়া যাবে, যেমন মরুভূমি যদি বিচার করি, মরুভূমির মরুদ্যানে প্লাকে ঘিরে কিংবা ভৌমজলের যেখানে পাওয়া যায় সেই ভৌমজলের উৎসকে ঘিরে তার চারিদিকে যে ধরনের বসতি গড়ে ওঠে তাকে বলা হয় আর্দ্র বিন্দু বসতি। এর বৈশিষ্ট্য কী? শুষ্ক অঞ্চলে মরুভূমি কিংবা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে জল পাওয়া যায়, যেমন মরুদ্যানের প্লাকে ঘিরে কিংবা ভৌমজলের উৎসকে ঘিরে তার চারিদিকে এই ধরনের বসতি সাধারণত গড়ে ওঠে। মানে জল পাওয়ার সুবিধার উপর ভিত্তি করে আর্দ্রবিন্দু বসতি গড়ে উঠছে। আর শুষ্ক বিন্দু বসতির ক্ষেত্রে কি হচ্ছিল? চারিদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছিল, যে জায়গাটা উঁচু স্থান সেখানে বসতি গড়ে উঠছিল। সবার আগে পরের জনবসতি বা ভূগোল বিষয়ের অন্যান্য ভিডিও পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জনবসতি, ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ, গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ, সে সম্পর্কে আলোচনা করব। গোষ্ঠীবদ্ধ বসতি কাকে বলে, গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্যগুলি কী কী এবং গড়ে ওঠার কারণগুলি কী কী। আলোচনা করব বিক্ষিপ্ত বসতি সম্পর্কে, সেই সঙ্গে আলোচনা করব রৈখিক বসতি সম্পর্কে। গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ। গ্রাম্য অঞ্চলে বিভিন্ন প্রকার একক বাসগৃহের অবস্থান, ঘনত্ব এবং বিভিন্ন যে বাসগৃহ আছে তাদের মধ্যে যে ব্যবধান প্রভৃতির উপর নির্ভর করে আমরা
গ্রামের যে বসতি বা গ্রামীণ জনবসতিকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক, গোষ্ঠীবদ্ধ বসতি। দুই, বিক্ষিপ্ত বসতি। আর তিন, রৈখিক বসতি। এখানে তিন প্রকার বসতির চিত্র তুলে ধরা হয়েছে। বসতি ঘন, এখানে রাস্তা বরাবর গড়ে উঠেছে বসতি, আর এখানে জনবসতিগুলো বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। গোষ্ঠীবদ্ধ বসতি, যে গ্রামীণ বসতিতে একই প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন আকার আয়তনের বহু সংখ্যক গৃহগুলি সীমিত স্থানে পরস্পরের খুব কাছাকাছি একত্রিত হয়, ঘন সংঘবদ্ধ ও সমষ্টিগতভাবে অবস্থান করে ও ঘনিষ্ঠ আর্থসামাজিক বন্ধন গড়ে ওঠে, তাকে গোষ্ঠীবদ্ধ বসতি বা সংঘবদ্ধ বা পিণ্ডাকৃতির বসতি বলা হচ্ছে। মানে গ্রামীণ বসতির যেখানে সুযোগ সুবিধা বেশি বলা হচ্ছে, সেখানে বিভিন্ন মানুষ বা বহু সংখ্যক মানুষ একত্রে সুযোগ সুবিধা, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে একত্রে বসতি স্থাপন করছে। একত্রে যখন প্রচুর বসতি স্থাপিত হচ্ছে, সেই বসতিকে গোষ্ঠীবদ্ধ বসতি বলা হচ্ছে। এখানে একই জায়গায় প্রচুর ঘরবাড়ি গড়ে উঠছে। বৈশিষ্ট্য কি? গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্যগুলি হল, এরূপ বসতির বাড়িগুলি খুব কাছাকাছি অবস্থান করে, ফলে বাড়িগুলির মধ্যে দূরত্ব যথেষ্ট কম হয়। আর দুই, বলা হচ্ছে বসতির বিভিন্ন পরিবার বা গৃহের মধ্যে সহজেই সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ ঘটে। বাড়িগুলো কাছাকাছি আছে এবং বাড়ির যে সমস্ত মানুষরা বসবাস করছে তাদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক যোগাযোগ ঘটছে। তিন, প্রতিটি বসতির মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান থাকে। বসতিগুলি এককেন্দ্রিক, দ্বিকেন্দ্রিক বা বহুকেন্দ্রিক হতে পারে। আর যেহেতু বলা হয়েছে বহু সংখ্যক মানুষ এক জায়গায় বাস করছে, নিশ্চয়ই সেখানে সুযোগ সুবিধার পরিমাণ বেশি ভালো। হ্যাঁ, এখানে কিন্তু পরিবহনের সুবন্দোবস্ত অন্যান্য স্থানগুলোর তুলনায় বেশি। বসতির বাসিন্দাদের নিরাপত্তার অভাব কম থাকে বা নেই, যেহেতু সবাই সংঘবদ্ধভাবে একই জায়গায় বসতি স্থাপন করেছে, তাই হিংস্র জন্তু বা অন্যান্য বিপদের আশঙ্কা এখানে কম থাকে। গড়ে ওঠার কারণ, শান্ত অনুকূল ভূপ্রকৃতি অঞ্চল, যেখানে উর্বর মৃত্তিকা আছে, যেখানে পর্যাপ্ত ভৌমজলের যোগান আছে, খনিজ সম্পদ বেশি পরিমাণে পাওয়া যায়, প্রতিকূল পরিবেশের মধ্যে অনুকূল স্থান, সামাজিক সুবিধা যেখানে বেশি, কৃষিকাজের সহযোগিতা বেশি, নিরাপত্তার অভাব আছে, তার জন্য মানুষ সংঘবদ্ধ হচ্ছে। ধর্ম এবং কুসংস্কার এবং পুনর্বাসন প্রভৃতি কারণে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। এই গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি নিয়ে অন্য একটি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে। শ্রেণীবিভাগ, প্রাকৃতিক অর্থসামাজিক উপাদানের স্থানিক পরিবর্তনের ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বসতি তিন ধরনের হয়। এক, কেন্দ্রিক বসতি। কোনো জলাধার, মন্দির, পুকুর, মসজিদ বা অন্যান্য কোনো একটি বিষয়কে কেন্দ্র করে যেসব গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে তাকে এক কেন্দ্রিক বসতি বলে, যেমন কুলু উপত্যকার বসতি। দ্বিকেন্দ্রিক বসতি কি বলছে? অনেক সময় একটি স্থানে সংঘবদ্ধ না হয়ে কাছাকাছি দুটি স্থানে সংঘবদ্ধভাবে বসতি গড়ে ওঠে। মানে দুটো জায়গায় সংঘবদ্ধভাবে বসতি গড়ে উঠছে, তখন তাকে বলা হচ্ছে দ্বিকেন্দ্রিক বসতি। বহুকেন্দ্রিক বসতি,
মূলত জীবিকা নির্বাহের সুবিধার কারণে বহুকেন্দ্রিক জনবসতি গড়ে উঠতে দেখা যায়। ওড়িশার কটক জেলার দক্ষিণ প্রান্তে মহানদীর তীরে এই ধরনের বসতির আদর্শ উদাহরণ। বিক্ষিপ্ত বসতি, যখন কোনো স্থানে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি কারণে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে বহু দূরে বিচ্ছিন্নভাবে বসবাস করে, বা একটি পাড়া অন্যান্য পাড়া থেকে অনেক দূরে অবস্থান করে, তখন তাকে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি বলে। তাহলে আমরা গোষ্ঠীবদ্ধ জনবসতির ক্ষেত্রে দেখেছিলাম বিভিন্ন বসত বাড়িগুলি ঘনভাবে একই জায়গায় অবস্থান করছে, আর এক্ষেত্রে কি বিভিন্ন পরিবার বা বাসগৃহগুলি পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করছে। তাহলে বাসগৃহগুলি কাছে যখন থাকছিল তখন ছিল গোষ্ঠীবদ্ধ বসতি, আর যখন বাসগৃহগুলি পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতির কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এক, বিক্ষিপ্ত বসতিতে দুটি বসতির মধ্যে দূরত্ব বা ব্যবধান অনেক বেশি থাকে। এখানে দুটো বাড়ির মধ্যে ব্যবধান বা দূরত্ব বেশি থাকে, যেখানে আমরা গোষ্ঠীবদ্ধ বসতিতে দেখছিলাম বসত বাড়িগুলোর দূরত্ব কম। অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি। তিন, বসতিগুলির মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ বিশেষ থাকে না। যেহেতু দূরে দূরে আছে তাই এদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক যোগাযোগ বিশেষ গড়ে উঠছে না। এই প্রকার বসতিতে নিরাপত্তার স্বাভাবিকভাবে অভাব থাকবে, কারণ বসতিগুলি পরস্পর থেকে অনেক দূরে দূরে থাকছে। বসতিগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় না, দূরে দূরে আছে, স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা সেখানে খুব একটা ভালো নয়, আর জীবনযাত্রার মান এখানে খুব একটা উন্নত নয়। উদাহরণ, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড প্রভৃতি দেশের শহরাঞ্চলের বাইরে এই ধরনের বসতি লক্ষ্য করা গেছে। যদি নরওয়ে, সুইডেনের ক্ষেত্রে এখানে যারা এই ধরনের বসতি বাস করে তাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নত, কিন্তু অন্যান্য দেশগুলোতে এই ধরনের বসতির জীবনযাত্রার মান, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু যারা পার্বত্য অঞ্চলে বাস করছে বিক্ষিপ্ত হবে, তাদের জীবনযাত্রার মান অনেক অনুন্নত। গড়ে ওঠার কারণ। বিক্ষিপ্ত জনবসতি বিভিন্ন কারণে গড়ে উঠতে পারে। যদি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চল হয়, বিস্তীর্ণ তৃণভূমি থাকে, অরণ্য অঞ্চল থাকে, প্রতিকূল জলবায়ু অঞ্চল হয়, অনুর্বর মৃত্তিকা হয় যেখানে বন্যা বেশি দেখা দেয়, জল যদি সব জায়গায় পাওয়া যায়, বিস্তীর্ণ উর্বর কৃষি জমির জন্য, দারিদ্র মানুষ, নিরাপত্তার অভাবের কারণে, জাতিভেদ প্রথার কারণে পুনর্বাসন। বিক্ষিপ্ত জনবসতির গড়ে ওঠার কারণ নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করা হবে। বিক্ষিপ্ত বসতির বিভিন্ন প্রকারের হয়। বিক্ষিপ্ত বসতি বিভিন্ন প্রকারের হচ্ছে, এক বলা হচ্ছে আকৃতিহীন, যেখানে সেখানে বসতি গড়ে ওঠে, আকৃতিহীন প্রাপ্ত হয়। ইতস্তত বিক্ষিপ্ত, এক্ষেত্রে ক্ষুদ্র বাসগৃহ নিয়ে ক্ষুদ্র বসতি এবং কয়েকটি ক্ষুদ্র বসতি নিয়ে গ্রাম গঠিত হয়। দণ্ডাকৃতি বসতি, নদী তীর, সমুদ্রের উপকূল, সমোন্নতি রেখা বরাবর দণ্ডাকৃতির বসতি গড়ে ওঠে, বিক্ষিপ্ত কিন্তু দণ্ডাকৃতি। ছড়ানো ছিটানো, খরাপ্রবণ দীর্ঘ শীতযুক্ত অঞ্চল, উঁচু পাহাড়ি অঞ্চলে ছড়ানো ছিটানো বসতি লক্ষ্য করা যায়। বিচ্ছিন্ন বসতি, সামাজিক ও ধর্মীয় কারণে সাধারণত বিচ্ছিন্ন বসতিগুলি গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে, ঝাড়খণ্ডের রাঁচি প্রভৃতিতে এই ধরনের বিচ্ছিন্ন বসতি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি প্রভৃতি জেলার কথা বলা হচ্ছে। রৈখিক বসতি, কোনো বড় রাস্তা, রেল বা নদীপথের উঁচু বাঁধ বরাবর লাইন ধরে দণ্ড বা লাঠির ন্যায় যে বসতি গড়ে ওঠে তাকে রৈখিক বসতি বা দণ্ডাকৃতির বসতি বলে। তাহলে রাস্তা বা রেলপথের ধারে বা উঁচু নদীপথের উঁচু বাঁধ বরাবর যখন লাইন ধরে
বসতি গড়ে উঠছে তখন তাকে রৈখিক বা দণ্ডাকৃতির বসতি বলা হচ্ছে। শ্রেণীবিভাগ তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। নক্ষত্রাকার রৈখিক জনবসতি, যেখানে বিভিন্ন রাস্তা মিলিত হয় সেখানে এই ধরনের বসতি গড়ে ওঠে। গোলাকার রৈখিক বসতি কোনো নদীর তীর বা সড়কের ধারে গড়ে ওঠে। আর ওয়াই আকৃতি বসতি, রাস্তার ধরন যদি ওয়াই আকৃতির হয় তাহলে ওয়াই আকৃতির বসতি সেখানে গড়ে উঠবে। বৈশিষ্ট্য কি? সড়ক, রেলপথ, নদী বা খালের সমান্তরালে সারিবদ্ধভাবে রৈখিক জনবসতিগুলি গড়ে ওঠে। সড়কপথ ও রেলপথের ধারে গড়ে ওঠা দণ্ডাকৃতি বসতির অধিবাসীরা সহজেই দূষণের শিকার হয়। স্বাভাবিক, সড়কপথে বিভিন্ন যানবাহন চলাচল করছে, সেখানে দূষণের মাত্রাও বেশি, আর এখানে যাতায়াতের সুবিধা স্বাভাবিকভাবেই বেশি। অধিবাসীদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ গড়ে ওঠে, তবে কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতির মতো নয়। বসতি এখানে কিন্তু খুব বেশি ঘন হয় না। অধিবাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই উদ্বাস্তু হয়। কি কারণে রৈখিক বসতি গড়ে ওঠে? বলা হচ্ছে বন্যা, সুনামি, ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রৈখিক জনবসতি গড়ে উঠছে। পানীয় জল, মৎস্য সংগ্রহের সুবিধার জন্য মৎস্যজীবীরা নদীর ধারে বা সমুদ্রের উপকূলে রৈখিকভাবে জনবসতি গড়ে তোলে। যারা ভূমিহীন অধিবাসী তারা নদীর ধারে বা উপকূলবর্তী অঞ্চলে সরকারি খাস জমির উপস্থিতিতে বসতি স্থাপন করে রৈখিক বসতির জন্ম দেয়। অনেক মানুষ আছে যারা যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য রাস্তার দুই ধারে বসতি স্থাপন করে, ফলে রৈখিক বসতি গড়ে ওঠে। ভারতের অন্ধ্র, তামিলনাড়ু, ওড়িশা উপকূলে এই ধরনের রৈখিক জনবসতি গড়ে উঠতে দেখা গেছে। সবার আগে পরের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিও লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর 11তম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি, এই অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ জনসংখ্যা, এই জনসংখ্যা সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আমরা ইতিপূর্বে জেনে নিয়েছি। আজকে আমরা জনবসতি অংশের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব। প্রথমেই, স্থায়ী জনবসতি অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে একুমেন। বসবাসের অযোগ্য জনবসতিহীন অঞ্চলকে কি বলা হয়? নন একুমেন। ছোট ছোট পাড়া নিয়ে গঠিত ক্ষুদ্র গ্রাম বা বিক্ষিপ্ত গ্রাম বসতিকে কি বলে? হ্যামলেট। হ্যামলেটের নামের আগে কি যুক্ত থাকে? ছোট, এবং নামের শেষে টোলা বা টুলি শব্দটি যুক্ত থাকে। সর্বনিম্ন প্রশাসনিক এককের নাম কি? ভারতের সর্বনিম্ন প্রশাসনিক এককের নাম কি? উত্তর হবে মৌজা। মৌজা মানচিত্রের বা ভূমি রাজস্ব মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল কত? উত্তর হবে 16 ইঞ্চিতে 1 মাইল। ভারতের সেন্সর গ্রামের মানদণ্ডগুলি কি কি? সেন্সর গ্রামের মানদণ্ডগুলি হল মোট জনসংখ্যা 5000 জনের কম এবং জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনের কম এবং 75% পুরুষকর্মী কৃষি বা অন্যান্য প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত থাকবে। পরের প্রশ্ন, জলের উৎসকে ঘিরে ঘন পিণ্ডাকৃতির বসতি গড়ে উঠলে তাকে কি বলে? উত্তর হবে জলবিন্দু বসতি। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অপেক্ষাকৃত উঁচু ও শুষ্ক এলাকায় যে বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? উত্তর হবে শুষ্ক বিন্দু বসতি। আচ্ছা, সড়কপথ, রেলপথ, খাল বা নদীর পাড় বরাবর সারিবদ্ধভাবে একই সরলরেখায় গড়ে ওঠা বসতিকে কি বলা হয়? উত্তর হবে রৈখিক বা দণ্ডাকৃতির জনবসতি।
দুটি রাস্তা যদি সমকোণে মিলিত হয় তাহলে টি আকৃতির জনবসতি গড়ে ওঠে। দীঘা ও উড়িষ্যা উপকূলে আমরা রৈখিক জনবসতি দেখতে পাই। খাদার সমভূমিতে গোষ্ঠীবদ্ধ হ্যামলেট বা ছোট গ্রাম পূর্বা মাজরা নামে পরিচিত। তাহলে খাদার সমভূমিতে গোষ্ঠীবদ্ধ যে হ্যামলেট, ছোট ছোট হ্যামলেটগুলোকে পূর্ব বা মাজরা নামে পরিচিত। আদমশুমারি অনুযায়ী ভারতের পৌর বসতির বা শহরের সূচকগুলি কি কি? এখানে মোট জনসংখ্যা 5,000 জনের বেশি হবে, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনের বেশি হবে, পুরুষকর্মী জনসংখ্যার ন্যূনতম 75% অকৃষিকাজে নিযুক্ত থাকবে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর কাজের সঙ্গে যুক্ত থাকবে না। 75% পুরুষকর্মী অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের আদমশুমারি শহরের সংখ্যা 3,894টি এবং বিধিবদ্ধ শহরের সংখ্যা 4,041টি। ভারতের শহরের জনসংখ্যা 5,000 জন বা তার বেশি হয়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট শহরের সংখ্যা হল 3,935টি। 7,935টি। পরের প্রশ্ন, ভারতের নগরের জনসংখ্যা 1 লক্ষর বেশি হয়, মানে শহরের জনসংখ্যা যখন 1 লক্ষ হয় তখন তাকে আমরা বলছি নগর। এই নগরের জনসংখ্যা 1 লক্ষর বেশি হয় এবং 10 লক্ষের কম হয়। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতের নগর আছে 465টি। ভারতের মহানগরের জনসংখ্যা 10 লক্ষ বা তার বেশি হয়। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে মহানগর আছে 53টি। ভারতে মেগাসিটির জনসংখ্যা 50 লক্ষের বেশি হয়। আদমশুমারি অনুযায়ী ভারতে মেগাসিটি আছে 8টি। পৌরপুঞ্জ বা কোনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস 1915 সালে। মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন গটম্যান। 1938 সালে লুইস মামফোর্ড পৌরবসতির শ্রেণীবিভাগ করেছিলেন, 6টি পর্যায়ে তিনি ভাগ করেছিলেন। 1918 সালে গ্যালফিন সর্বপ্রথম রারবান শব্দটি ব্যবহার করেন পৌরবসতি উদ্ভবের সূচনা পর্যায়, অর্থাৎ কৃষিজ বনজ খনিজ উৎপাদনের ভিত্তিতে গ্রামীণ জীবনধারা যুক্ত ক্ষুদ্রতম যে শহর মামফোর্ড উল্লেখ করেছিলেন তার নাম হলো ইওপলিস, অর্থাৎ কৃষিজ বনজ খনিজ উৎপাদনের সঙ্গে যুক্ত ক্ষুদ্রতম শহরকে ইওপলিস বলে। ইওপলিসের থেকে যখন বড় হয়ে যায়, খুচরো ও পাইকারি বাজার কেন্দ্রিক যে শহর গড়ে ওঠে তাকে বলা হয় পলিস। মেট্রোপলিস, পলিস যখন বড় হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে মেট্রোপলিস। মেট্রোপলিসের অর্থ হলো জননী শহর। যদি কোনো দেশের প্রত্যেকটি অঞ্চল বা জনপদ সামগ্রিকভাবে পৌর বসতির গুণ ও বৈশিষ্ট্য অর্জন করে তখন তাকে বলা হয় টাইরানোপলিস। ব্রিটেনে কিছুটা অংশ এটা লক্ষ্য করা যাচ্ছে, ব্রিটেনে কিছুটা উদাহরণ। গ্রিক শব্দ নেক্রোপলিসের অর্থ কি? গ্রিক শব্দ নেক্রোপলিসের অর্থ হলো ভূতের শহর বা মৃতের শহর। অ্যাকুমোনোপলিস কি? সমগ্র পৃথিবীর সমস্ত বসতি যখন সামগ্রিকভাবে পৌর বসতির গুণ ও বৈশিষ্ট্য অর্জন করে তখন যে পৌর বসতির সৃষ্টি হয় তাকে ভূগোলবিদগণ অ্যাকুমোনোপলিস বলেছেন। শহরের চরম বিকাশের পরবর্তী পর্যায়ে যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি কারণে নাগরিক পরিষেবা যখন চরম অবনতি হয়, শহরের বিভিন্ন অনুষ্ঠানের অবক্ষয় ও দৈন্যদশা প্রকট হয়ে পড়ে, এর ফলে পুরো নগর বসতির এক হতশ্রী চেহারা নেয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নেক্রোপলিস। নেক্রোপলিসের আদর্শ উদাহরণ কি? মিশরের গিজা। বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে কি বলা হয়? গ্লোবাল সিটি বা ওয়ার্ল্ড সিটি বা আলফা সিটি
বা ওয়ার্ল্ড সেন্টার বলে, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, হংকং, মুম্বাই। যখন দুটি বৃহদাকার শহর একেবারে পাশাপাশি অবস্থান করে তখন তাকে কি বলে? বলা হয় দ্বৈত নগর। তাহলে দুটো নগর বা দুটো শহর যখন একেবারে পাশাপাশি অবস্থান করবে তখন শহর দুটোকে একসঙ্গে বলা হবে দ্বৈত নগর। যেমন ভারতের কলকাতা, হাওড়া, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ প্রভৃতি। প্রশাসনিক শহরের উদাহরণ কি? ভারতের নতুন দিল্লি, চণ্ডীগড়, ব্রাজিলের ব্রাসিলিয়া, পাকিস্তানের ইসলামাবাদ, জাপানের টোকিও প্রভৃতি সব হচ্ছে প্রশাসনিক শহর। শিল্প উপর ভিত্তি করে গড়ে ওঠা শহরের উদাহরণ ভারতের ভিলাই ও জামশেদপুর, আমেদাবাদ, কোয়েম্বাটুর বা আমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আমেরিকার যুক্তরাষ্ট্রের পিটসবার্গ, জার্মানির এসেন প্রভৃতি। প্রতিরক্ষা শহর, দুর্গ শহর বলা হয় ভারতের যোধপুরকে, চিত্তরগড় বিকানিরকে, গোয়ালিয়রকে। গ্যারিসন শহর বা প্রাচীর বিস্তৃত শহর একটি প্রতিরক্ষা শহর ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে ব্যারাকপুর। এছাড়া রয়েছে পুনে শহর, মহারাষ্ট্রের পুনে শহর প্রভৃতি হচ্ছে প্রতিরক্ষা শহরের উদাহরণ। ধর্মীয় শহর, হিন্দু ধর্ম শহর বারাণসী, তিরুপতি, পুরী প্রভৃতি। মুসলিম ধর্ম শহর মক্কা, মদিনা। ইহুদি ধর্ম শহর জেরুজালেম। ক্যাথলিক ধর্ম শহর রোম। শিখ ধর্ম শহর অমৃতসর। বৌদ্ধ ধর্ম শহর লাসা। সাংস্কৃতিক শহর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড, আমেরিকা যুক্তরাষ্ট্রের হলিউড, ফ্রান্সের প্যারিস। আবাসিক শহর হচ্ছে পশ্চিমবঙ্গের কল্যাণী, বিধাননগর প্রভৃতি। অবসরকালীন শহর হলো দীঘা, পুরী, মায়ামি, দার্জিলিং, উটি, সিমলা, শ্রীনগর প্রভৃতি। বিভিন্ন দেশে শহরের বিভিন্ন নাম, যেমন জার্মানিতে স্ট্যাড, ইংল্যান্ডে টাউন ও সিটি, সুইডেনে স্টাডেন, ফ্রান্সে সিটি, ভারতের শহর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের পৌর জনসংখ্যা হলো 31.17%। পৌর জনসংখ্যার শতাংশে ভারতের প্রথম আছে গোয়া রাজ্য, এখানে 62.17% পৌর জনসংখ্যা আছে। ভারতের সবচেয়ে কম পৌর জনসংখ্যাযুক্ত রাজ্য হলো শতাংশের হিসাবে হিমাচল প্রদেশ, এখানে 9.79% পৌর জনসংখ্যা আছে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মোট পৌর জনসংখ্যা বেশি দিল্লিতে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মোট পৌর জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি, সেটাও দিল্লি। অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মোট পৌর জনসংখ্যা এবং যদি শতাংশের বিচারও করি তাহলে সেটা হচ্ছে দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মোট পৌর জনসংখ্যা সবচেয়ে কম হলো লাক্ষাদ্বীপে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পৌর জনসংখ্যার শতাংশে সবচেয়ে কম দাদরা ও নগর হাভেলিতে। তাহলে শতাংশের হিসাবে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে কম পৌর জনসংখ্যা আছে দাদরা ও নগর হাভেলিতে, আর মোট পৌর জনসংখ্যা সবচেয়ে বেশি আছে লাক্ষাদ্বীপে। মোট পৌর জনসংখ্যা সবচেয়ে বেশি যদি অঙ্গরাজ্যের ক্ষেত্রে বিচার করি, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আছে, দ্বিতীয় আছে উত্তরপ্রদেশ এবং তৃতীয় আছে তামিলনাড়ুতে। ভারতের যে পৌর জনসংখ্যা, ভারতের পৌর বসতি, এই পৌর বসতিকে 6টি শ্রেণীতে বিভক্ত করা হয়। যখন পৌর বসতির জনসংখ্যা 1 লক্ষ বা তার বেশি হবে তখন তাকে প্রথম শ্রেণীর পৌর বসতি বলা হয়। 50,000 থেকে 99,999 যখন হয় তখন দ্বিতীয় শ্রেণীর পৌর বসতি। তৃতীয় শ্রেণীর পৌর বসতি হচ্ছে 20,000 থেকে 49,999। চতুর্থ শ্রেণীর পৌরবসতি তাকে বলা হবে যখন 10,000 থেকে 19,999 জনসংখ্যা থাকবে। পঞ্চম শ্রেণীর পৌরবসতি হচ্ছে 5,000 থেকে 9,999 জনসংখ্যা হলে, এবং ষষ্ঠ শ্রেণীর পৌরবসতি হবে 5,000 জনের কম। দ্বাদশ শ্রেণীর 11তম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি। এই অধ্যায়ের জনবসতি অংশের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা জেনে নিলাম। এই প্রশ্নের উত্তর জানা থাকলে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর সহজেই দিতে পারব।
এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং ভূগোল বিষয়ের কোনো অংশের বিশেষ ভিডিও প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানান। সমগ্র ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।